আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় এসএসসি 26 বছরের শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই আলোকে আজকের এই পর্বে টাইপ 7 অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও আংশিক ভগ্নাংশ সংক্রান্ত এমসিকিউগুলো আমরা সমাধান করব। সবার প্রথমেই আমাদের সামনে যে প্রশ্নটি আসবে, এখানে বলা হলো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। দেখেন, আমরা ছোটোবেলা থেকেই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ শিখে আসছি যে সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। কোনো একটা ভগ্নাংশের লব যদি হরের চাইতে ছোট হয়, অর্থাৎ লব ছোট হর বড়, তখন সেই ভগ্নাংশটিকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আর যদি লব বড় হয় হর ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভগ্নাংশটিকে বলি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, এবং লব এবং হর যদি সমানও হয় তাহলেও অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত হইতে হইলে লবকে ছোটই হইতে হবে, হরকে বড় হইতে হবে। আর অপ্রকৃত ভগ্নাংশ হইতে হইলে লব হর সমান সমানও হইতে পারবে, লব বড় হর ছোট হইতে পারবে। এখন আমরা যেই অঙ্কগুলো করব, এখানে তো একদম ওইরকম নির্দিষ্ট করে সংখ্যা থাকবে না যে লবের মধ্যে একটা সংখ্যা, হরের মধ্যে একটা সংখ্যা দেখেই বলে ফেলবো এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে চলক থাকবে, বহুপদী থাকবে। একটা ভগ্নাংশ, ভগ্নাংশের লবের মধ্যেও বহুপদী থাকবে, হরের মধ্যেও বহুপদী থাকবে। তো যদি বহুপদী থাকে, লবের মধ্যেও বহুপদী, হরের মধ্যেও বহুপদী, আর তখন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা কীভাবে করে বুঝবো? বোঝার উপায় হচ্ছে আমরা এখন মাত্রার দিকে তাকাবো। কার দিকে? মাত্রার দিকে। লবের মধ্যে যেই বহুপদী থাকবে, দেখেন ছোটোবেলা থেকে আপনারা যেই সিস্টেমটা শিখে আসতেছেন প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের, ওই একই সিস্টেম এখানে ফলো করা হবে। তবে এখন আমরা লক্ষ্য করব মাত্রার দিকে। লবের মধ্যে থাকা বহুপদীর মাত্রা, হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রা, আমরা মাত্রার মধ্যে তুলনা করব। মাত্রার মধ্যে তুলনা করব। লবের মধ্যে থাকা বহুপদীর মাত্রা যদি হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রার ছোট হয়, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। লবের মধ্যে থাকা বহুপদীর মাত্রা আর হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রা যদি সমান সমান হয়, অপ্রকৃত ভগ্নাংশ। লবের মধ্যে থাকা বহুপদীর মাত্রা হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রার চাইতে যদি বড় হয়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি আমরা জিনিসগুলো মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে চলেন, আমাদের এখানে আমাদের 77 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করলো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখেন ক নাম্বার অপশনে লবের মধ্যে বহুপদী, হরের মধ্যে বহুপদী। আমরা যদি চলকগুলোকে গুণ করি, এক্স আর এক্স স্কোয়ার গুণ দিলে আমরা পাবো এক্স কিউব প্লাস এক্স, এটা আমরা পাবো লবের মধ্যে থাকা বহুপদী। আর হরের মধ্যে দেখেন পুরাটা গুণ করার দরকার নেই, সময় নষ্ট হবে। আপনি শুধু চলকটাকে গুণ করেন। কাকে গুণ করবেন? শুধু চলকটাকে গুণ করেন। দেখেন এক্স আর এক্স স্কোয়ার গুণ দিলে কী হবে? এক্স কিউব, তার সাথে এক্স গুণ দেন তাহলে কী হবে? এক্স টু দি পাওয়ার 4। আরও অনেক জিনিস পাবেন আপনারা, আরও বাকিগুলো যখন গুণ করবেন আরও কিছু পাবেন, কিন্তু এটাই সবচেয়ে বড় আসবে, কারণ আপনি সবগুলো চলককে একত্রে গুণ করে ফেলছেন। এক্স, এক্স স্কোয়ার, এক্স, পুরোটাকে গুণ করে এক্স টু দি পাওয়ার 4 পেয়ে গেছেন। বাকিগুলো যারা আসবে তবে সবাই এই এক্সের পাওয়ার 4 এর চাইতে ছোট আসবে। বাকিরা কেউ আর এটা সমান বা বড় আসতে পারবে না, কারণ আমি যা চলক আছে সবগুলোকে একত্রে নিয়ে ফেলছি। তাহলে আমরা সময় নষ্ট না করার জন্য আর বাকিগুলো লিখি নেই, কারণ বাকিগুলো লিখতে গেলে সময় নষ্ট হবে, কারণ সেগুলো আমাদের কোনো দরকারই পড়বে না। আমরা তো এমসিকিউ করতেছি, আমরা তো খালি কৌশলে উত্তরটা বের করে ফেলবো। তাহলে দেখেন লবের মধ্যে থাকা বহুপদীর চলকের সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে 3, আর হরের মধ্যে থাকা বহুপদীর চলকের সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে 4। কারণ আপনি বাকিগুলো যদি করেন না, আরও যে কাজগুলো আছে সেগুলো যদি করেন, আপনি চলকের পাওয়ার 4-এর চাইতে বড় কাউকে পাবেন না, এটাই সবচেয়ে বড়। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি লবের মধ্যে থাকা বহুপদীর মাত্রা 3 আর হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রা 4। তাহলে লবের মধ্যে থাকা বহুপদীর মাত্রা হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রার চাইতে ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আমরা বলবো ক নাম্বার অপশনে যেই ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি এটিই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আসেন বাকিগুলো কেন ভুল, বাকিগুলো কেন সঠিক হলো না, আসেন একটু ব্যাখ্যা দিই। আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। এখানে ক্ষয়ের মধ্যে যেই লবের মধ্যে বহুপদী, হরের মধ্যে বহুপদী দেখতেছি, লবের মধ্যে যেই বহুপদী আছে তার মাত্রা হচ্ছে 4। দেখেন এক্সের পাওয়ার সবচেয়ে বড় হচ্ছে 4। আর হরের মধ্যে যেই বহুপদীটা আছে সেখানে মাত্রা কত হবে? এক্স স্কোয়ার আর এক্স গুণ দিলে হবে এক্স কিউব, এক্স কিউব, অর্থাৎ পাওয়ার হিসেবে আমরা 3 পাবো, পাওয়ার হিসাবে আমরা
3 পাবো, তাহলে লবে থাকা বহুপদীর মাত্রা ও হরে থাকা বহুপদীর মাত্রার চাইতে বড়, তাহলে এটা অপ্রকৃত। এই খ নাম্বার অপশনে যেই ভগ্নাংশটা আছে এটা অপ্রকৃত। গ নাম্বার দেখেন এক্সের পাওয়ার সবচেয়ে বড় 3, তার মানে এক্স কিউব আর নিচে হচ্ছে এক্স 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 গুণ দিলে হবে এক্স কিউব, তাহলে আমরা বলতে পারি পাওয়ার পাওয়ার সমান সমান, তাহলে এটা অপ্রকৃত। এখানের মধ্যে এক্স টু দি পাওয়ার 4 আর এখানের মধ্যে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার পাওয়ার সমান, তাহলে অপ্রকৃত। আমরা কি বুঝতে পারছি? তাহলে ক নম্বরে যেই ভগ্নাংশটা আছে এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ এক্স আর এক্স স্কোয়ার গুণ দিলে হবে এক্স কিউব আর নিচে এক্স এক্স স্কোয়ার এক্স গুণ দিলে হবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে উপরের পাওয়ার আর নিচের পাওয়ার মধ্যে তুলনা করে আমরা দেখলাম লবের মধ্যে যেই বহুপদী আছে তার মাত্রাটা ও হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রার চাইতে ছোট, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। কি বলা হলো? অপ্রকৃত। তাহলে আমরা দেখব লবে থাকা বহুপদীর মাত্রা যেন হরে থাকা বহুপদীর মাত্রার চাইতে বড় হয় অথবা সমান হয়, সমান হয় অথবা লবের মাত্রাটা বড় হয়। চলো আমরা একটু চেক করি। আমরা দেখতেছি এখানে এক্সের পাওয়ার 1 আর নিচে এক্স আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, তাহলে 1 আর 2, তাহলে এটা প্রকৃত। এটা প্রকৃত। লবের মাত্রা ছোট, হরের মাত্রা বড়, তাহলে এটা প্রকৃত। এখানে আমাদের অপ্রকৃত বের করতে বলছে। এখানে এক্সের পাওয়ার 1 আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, এটা প্রকৃত। এক্স কিউব এক্স 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 গুণ দিলে এক্স কিউব, আরও আছে, তবে আমরা তো কৌশল খাটাবো এখানের মধ্যে, স্বাভাবিক। তো আমরা দেখতেছি লবের মাত্রা আর হরের মাত্রা সমান সমান, এটাই অপ্রকৃত। এটাই অপ্রকৃত। লবে থাকা বহুপদীর মাত্রা আর হরে থাকা বহুপদীর মাত্রা, কারণ আপনি এই যে তিনটা চলককে যখন গুণ করে ফেলবেন এক্স কিউব হবে, সুতরাং আপনি বাকিগুলোকে যখন গুণ করবেন এক্স কিউবের চাইতে বড় আপনি কাউকে পাবেন না, পাওয়ার 3 এর চাইতে বড় আপনি আর কাউকে পাবেন না, কারণ সবগুলো চলককে গুণ করলে এটা আসে, তাহলে অন্য বাকি যারা আসবে তাদের পাওয়ার কখনোই এই 3 এর চাইতে বড় হবে না। তাহলে লবে থাকা বহুপদীর মাত্রা আর হরে থাকা বহুপদীর মাত্রা দুইটা পরস্পর সমান হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে অপ্রকৃত। পরেরটার দিকে তাকান, পাওয়ার 3 আর নিচে পাওয়ার 4, তাহলে এটা প্রকৃত। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে ঘটনাটা আসলে কি। 59 নম্বর প্রশ্ন বলছে অপ্রকৃত ভগ্নাংশ নিচের কোনটি। তাহলে আমরা যদি এখানে মধ্যে তাকাই তাহলে আমরা দেখব, এখন মুখে মুখে করে ফেলতে পারি, তাই না? এক্সের পাওয়ার 1 আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, তাহলে উপরে পাওয়ার 1 আর নিচে পাওয়ার 2, এটা প্রকৃত। এখানে এক্সের পাওয়ার হচ্ছে 2, এক্স 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 গুণ দিলে হবে এক্স কিউব পাওয়ার 3, উপরে পাওয়ার 2 নিচে পাওয়ার 3, তার মানে এটা প্রকৃত। এখানে মধ্যে উপরে চলক দেখা যাচ্ছে না, তার মানে এক্সের পাওয়ার 0, চলক দেখা যাচ্ছে না তার মানে এক্সের পাওয়ার 0, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তো উপরে এক্সের পাওয়ার 0 আর নিচে এক্সের পাওয়ার 3, তাহলে উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, তাহলে এটা প্রকৃত। এখানে এক্সের পাওয়ার 5 আর এখানে এক্সের পাওয়ার 4, উপরেরটা বড় নিচেরটা ছোট, এটাই অপ্রকৃত। এটাই অপ্রকৃত ভগ্নাংশ। 60 নম্বর প্রশ্নে আমাদেরকে একটা আংশিক ভগ্নাংশ দিয়ে বলল এ এর মান কত। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো আমরা খুব মজা করে সমাধান করব এবং আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, হ্যাঁ, অনুগ্রহ করে এই প্রশ্নটা যখন বুঝাবো খুব 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 ভালো করে বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাহলে এই একই রকমের প্রশ্ন এর পরেরটা এর পরেরটা এর পরেরটা এর পরেরটা অনেকগুলো প্রশ্ন এই একটার সাথে রিলেটেড, এটা যদি আমরা ভালো করে বুঝে যেতে পারি সবগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এখানের মধ্যে দেওয়া হলো, আমি এটা তাহলে এই অঙ্কটা খুব ভালো করে ভেঙে করাই, কারণ বাকি সবগুলো যেহেতু এটার সাথে কানেকশন আছে, এটা ভালো করে বুঝে গেলে বাকিগুলো আমাদের জন্য সহজ হবে। তাই এটা আমরা একটু সময় দিই। হ্যাঁ, 2y + 1 ডিভাইডেড বাই y ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু a ডিভাইডেড বাই y প্লাস b ডিভাইডেড বাই y মাইনাস 1। ঠিক আছে, ওকে ফাইন। আমাদেরকে বলা হলো a এর মান কত। এই যে a, এই a এর মান কত। এই ক্ষেত্রে যেহেতু এটা আমরা এমসিকিউ করতেছি, আমরা যখন ওই যে সৃজনশীলের জন্য অঙ্ক করব তখন এই মুহূর্তে আমি যেই পদ্ধতিটা দেখাবো এখানে, এটা সৃজনশীল লেখার সময় আমরা ব্যবহার করব না। নবম দশম শ্রেণীতে সৃজনশীল অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করব না, এটা শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে, যাতে করে খুব দ্রুত গতিতে আমরা রেজাল্টটা বের করতে পারি। এই জন্য আমরা এই শর্টকাট পদ্ধতিটা ব্যবহার করব। আর পদ্ধতিটার নাম হচ্ছে কাভার আপ রুল। পদ্ধতিটার নাম কি? কাভার আপ রুল। হ্যাঁ, কভার আপ রুল, কাভার আপ রুল, যেভাবে উচ্চারণ করেন না কেন সমস্যা নেই। তো এই যে কাভার আপ রুল, এটা কি? কাভার আপ রুলটা কি? এটা হচ্ছে আপনি যার মান বের করতে চান, সবাই একটু খেয়াল করি,
যার মান বের করতে চান তার হরের দিকে তাকান, হর যা আছে ইকুয়াল টু 0 লেখেন। দেখেন এগুলো মুখে মুখে করা সম্ভব। যার মান বের করতে চান তার হরের দিকে তাকান, হর ইকুয়াল টু 0 ধরেন। এবার দেখেন চলকের মানটা কত আসে, চলকের মানটা কত আসে, চলকের মানটা যা আসবে এবার এখানে চলে আসেন, এই যে এদিকে 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 এখানে চলে আসেন। যার মান বের করতে চান তার নিচে যা ছিল এখান থেকে ঠিক ওই জিনিসটাকে বাদ দিয়ে দেন, তার নিচে যেটা ছিল এখান থেকে ওই জিনিসটাকে বাদ দিয়ে দেন, বাকি যারা আছে চলকের মান যা বের হয়েছিল এখানে বসাই দেন, অঙ্কটা শেষ, অঙ্কটা শেষ। আবারও বলতেছি, আমরা এ এর মান বের করতে চাই, আমরা হরের দিকে তাকাবো, হর ইকুয়াল টু 0 ধরবো, সেখান থেকে চলকের মান আসবে। এবার আমরা এই সাইডে চলে আসব, ওখানে হরে যা ছিল এখানেও আছে, এখানেও ওই জিনিসটা আছে হরের মধ্যে, ওটাকে বাদ দেন, ওইটাকে বাদ দেন, চলকের যেই মান এসেছে তাকে বসান, ক্যালকুলেশন করেন কত আসলো, সেটাই এ এর মান। যদি আপনাকে বলা হয় বি এর মান বের করেন, তাহলে বি এর হরের দিকে তাকাবেন, যার মান বের করতে বলবে তার হরের দিকে তাকাবেন, ওই হর ইকুয়াল টু 0 ধরবেন, সেখান থেকে চলকের মান চলে আসবে। এবার চলকের মানটা নিয়ে বাম দিকে চলে আসেন, আসার পর আপনি ওই যে ওখানে হরের মধ্যে যা ছিল এখানে হরের মধ্যে তা আছে, ওখানে হরের মধ্যে যা ছিল এখানে হরের মধ্যে তা আছে, আপনি তাকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। চলকের যেই মানটা আসছে উপরে নিচে দুই জায়গাতে বসান, ক্যালকুলেশন করেন কত আসলো, সেটা বি এর মান। এটাকে বলা হয় কাভার আপ রুল, শর্টকাট একটা মেথড। চলেন আমরা একটু অঙ্কটা করে দেখি, খুব মজা আছে, খুব মজা আছে এই অঙ্কটা। তাহলে আমরা আমাদেরকে এ এর মান বের করতে বলছে, তাহলে এ এর হর হিসাবে ওয়াই আছে, আমরা মনে মনে হর যা আছে ইকুয়াল টু 0 ধরবো, তাহলে ওয়াই ইকুয়াল টু 0। ওকে ফাইন, চলে আসি এইদিকে, এখানে এসে ওই যে হরের নিচে যে ওয়াই ছিল এখানে ওয়াই আছে, বাদ। আমরা ওয়াইয়ের মান কত পেয়েছি 0, এখানে আমরা 0 বসাবো, 2 ইন্টু 0 প্লাস 1, নিচে 0 মাইনাস 1, ক্যালকুলেশন করি, 2কে 0 দিয়ে গুণ দিলে 0 যোগ 1, নিচে -1, তাহলে উপরে 1 নিচে -1, আলটিমেটলি রেজাল্ট -1, তার মানে এ এর মান -1, এ এর মান -1 বের হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে এ এর মান হচ্ছে ক নাম্বার অপশনে থাকা -1। আমরা এই অঙ্কটা করতে গিয়ে তো বিস্তারিত কথাবার্তা বলেছি প্রিয় শিক্ষার্থীরা। চলেন এখন আমরা 61 নম্বর প্রশ্নটা দেখেন কত দ্রুত গতিতে সমাধান করে ফেলি ইনশাআল্লাহ। এখানে আংশিক ভগ্নাংশ দেওয়া, তাকে ভেঙে ভেঙে লেখা হয়েছে, এ এবং বি মূলদ সংখ্যা, এ এর মান কত বের করো, কার মান, এ এর মান বের করো। চলেন, এ এর নিচে হর হিসাবে কত আছে x+1, তাহলে এটাকে মনে মনে 0 ধরে ফেলেন, সেখান থেকে দেখবেন চলকের মান চলে আসবে। চলকের মান কত আসলো -1, এই যে চলকের মান -1 আসলো এটাকে নিয়ে নেন, -1টাকে নিয়ে নেন। চলেন বাম দিকে আসেন, বাম দিকে আসেন, বাম দিকে এসে ওই এ এর নিচে যে x+1 ছিল এখানেও আছে, বাদ দেন, বাদ দেন। উপরে কি আছে x-5, নিচে কি আছে x-2। ওকে, আপনি x এর মান এখান থেকে কত পাইছিলেন -1, বসান বসান, x এর মান -1 বসান, -1 -5, x এর মান -1 বসান, -2, তাহলে কত হয় -6 ডিভাইডেড বাই -3, তাহলে কত হয় মাইনাস মাইনাস কাটা, 3 দুগুণে 6, তাহলে ক্যালকুলেশন রেজাল্ট আসে 2। ও তাহলে এ এর মান 2, তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে এ এর মান কত 2, এ এর মান কত 2, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 62 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের একই রকমের প্রশ্ন বলা হয়েছে, এ এর মান বের করো, বি এর মান বের করো। চলেন আমরা এ আর বি এর মান বের করে ফেলি। এ এর নিচে আছে x-2, মনে মনে এটা সমান 0 ধরে ফেলেন, x-2 ইকুয়াল টু 0, তাহলে x এর মান 2, x এর মান 2। চলে আসেন বাম দিকে, এই যে 4 ইন্টু x এর মান 2 -3 ডিভাইডেড বাই x-2 বাদ x+3, x এর মান কত 2, তাহলে 2 + 3, ওকে 4 দুগুণে 8 বিয়োগ 3, নিচে কত 5, উপরে 5 নিচে 5, কত আসে 1, আমরা এ এর মান পেয়ে গেলাম 1। এবার আমরা বি এর মান বের করব, বি এর মান, চলেন চলেন বি এর মান বের করি। বি এর নিচে কি আছে x+3, তাহলে x এর মান কত -3, চলে আসেন বাম দিকে, x+3 বাদ 4 ইন্টু x এর মান -3, আলাদা করে -3, x-2, x এর মান কত -3 -2, আর হচ্ছে x+3 বাদ, এই যে x+3 বাদ। আমি যার মান বের করব তার হর হিসাবে যা থাকবে এখান থেকে সেটা বাদ যাবে। ওকে ফাইন, ঠিক আছে, ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে -12 -3 -5 -15 -5 মাইনাস মাইনাস বাদ, তাহলে থাকে 3, কত আসে 3, তাহলে বি এর মান হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থীরা বি এর মান কত
3, তাহলে আমরা a এর মান পেলাম 1, b এর মান পেলাম 3, তাহলে a, b 1,3 এটা আমরা দেখতেছি ক নাম্বার অপশনে রয়েছে। খুব মজা লাগতেছে না অঙ্কগুলো করতে? আশা করি খুব মজা লাগতেছে। জানি এত সহজে রেজাল্ট বের করে ফেলা যাচ্ছে, আর যখন সৃজনশীলে আসে তখন ভেঙে ভেঙে করতে 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 কতক্ষণ সময় লেগে যায়, আর এমসিকিউতে খুব অল্প সময়ে তোমরা রেজাল্টটা বের করে ফেলতে পারতেছি। এইটা কিন্তু আবার খাতার মধ্যে লিখে দিয়েন না কিন্তু সৃজনশীলের অঙ্কে, হ্যাঁ লিখবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে। 63 নম্বর প্রশ্ন, একই রকমের প্রশ্ন, বলা হলো a এর মান কত। তাহলে a এর নিচে তাকাই, 3 - x, আমরা এই 3 - x = 0 ধরে ফেলবো। তাহলে 3 = x, আমরা x এর মান পেয়ে গেছি। এবার বাম দিকে চলে আসি, 3 - x বাদ, তাহলে -2 × x এর মান 3, 5 - x এর মান 3, তাহলে -6/2, তাহলে হয় -3। আমরা বলতে পারি a এর মান -3, a এর মান -3, খ নাম্বার অপশনে রয়েছে। 64 নম্বর প্রশ্ন, একই রকমের প্রশ্ন, a এর মান জানতে চেয়েছে। তাহলে x - 5, x এর মান হচ্ছে 5। এখন দেখেন আমরা যে বাম দিকে আসবো, হর তো এটার মতো ভাঙা নাই, সহজ সহজ সহজ। খেয়াল করি এই হরটাকে তো ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আপনি কি আরও সময় ব্যয় করবেন? এখানে দরকার নাই, ও যে একটু টেকনিক খাটান। এখানে দেখেন, আমরা জানি আপনারা সবাই আংশিক ভগ্নাংশ অঙ্ক ভালোভাবেই করছেন। এখানে তো হর যেটা থাকে তাকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে সেই উৎপাদকগুলোকেই আমরা আলাদা আলাদা করে লিখি, ঠিক কি না? এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার পরে যা আসে তাদেরকেই তো আমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখি, ঠিক না? তাহলে এখানের মধ্যে আছে x - 5, এখানে আছে x - 1। ও তার মানে x² - 6x + 5, এটার মানে হলো x - 5 আর x - 1। এটাকে যখন আমরা অঙ্কটা করতে করতে ভেঙে যখন উৎপাদক হিসাবে এদেরকে পেয়েছি, তখন এদেরকে আমরা ভেঙে ভেঙে এখানে লিখেছি x - 5, x - 1। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝে গেলাম যে এটাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এগুলো পাবো। তার মানে x - 5 এখানে আছে, x - 1 এখানে আছে। তো আমরা এখন a এর মান বের করতে চাইলে আমরা ওই যে a এর দিকে তাকাবো। কোথায় তাকাবো? আমরা a এর হরের দিকে তাকাবো। x - 5 = 0, তাহলে x এর মান 5 বুঝে গিয়েছি। তাহলে আমরা এখন x + 3 / x - 5, x - 1 বাদ যাবে কোনটা? x - 5 বাদ যাবে, কারণ এটা নিচে আছে, এটা বাদ। তো আমরা x এর মান কত পেয়েছি? 5 পেয়েছি, তাহলে আমরা 5 বসাবো। 5 + 3 / 5 - 1, তাহলে 8/4 = 2, তার মানে a এর মান হচ্ছে 2। তো 2 হচ্ছে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 65 নম্বর অঙ্কে যাই। একই রকমের অঙ্ক, দেখেন এই যে হরের মতো উৎপাদকে বিশ্লেষণ করা নাই, তো কি হয়েছে? ওই যে করা আছে, আমরা বুঝে গেছি কি হবে। সেটি হচ্ছে 3x - 7 / x - 2 এবং x - 3, অর্থাৎ x² - 5x + 6 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে x - 2, x - 3 আমরা পাবো। এখন আমরা কার মান বের করতে চাই? আমরা b এর মান বের করতে চাই। তাহলে b এর হরের দিকে তাকাবো, x - 3, আমরা এখান থেকে বুঝে গেলাম x এর মান হচ্ছে 3। x এর মান কত? 3। তাহলে x এর মান যেহেতু 3, আমরা এখন এই সাইডে চলে আসি, x - 3 বাদ যাবে, x এর মান 3 বসাবো। 3 × 3 - 7 / 3 - 2, তাহলে 3 × 3 = 9 - 7, নিচে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি 9 থেকে 7 গেলে থেকে 2, নিচে 1 = 2। তাহলে এখানে রেজাল্ট আসছে 2, তাহলে b এর মান হচ্ছে 2। এটা আমাদের এখানে খ নাম্বার অপশনে রয়েছে। 66 নম্বর প্রশ্ন আমরা দেখতেছি, এখানে লেখা রয়েছে যে এই যে আংশিক ভগ্নাংশটা দেওয়া আছে, c এর মান কোনটি জানতে চেয়েছে। একই সিস্টেম। আমরা c এর হরের দিকে তাকাই, তাহলে x - 2 বুঝে গেলাম, x এর মান 2। x এর মান কত? 2। তাহলে আমরা এখন এই পাশে চলে আসবো, x - 2 বাদ যাবে, তাহলে x এর মান 2, তাহলে 2² / x এর মান 2, তাহলে 2 - 1, তাহলে উপরে 4, নিচে হচ্ছে 1, তাহলে হচ্ছে গিয়ে 4। তাহলে আমরা বলতে পারি c এর মান হচ্ছে 4, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 67 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ নিচের কোনটি। একটা ভগ্নাংশ দিছে আমাদেরকে, ভগ্নাংশটা দিয়ে তার আংশিক ভগ্নাংশ জানতে চায়। তাহলে আমরা লিখলাম এখানের মধ্যে x + 4 / x × x + 2। তো তাকে যদি আমরা আংশিক ভগ্নাংশ যোগ করে ভেঙে ভেঙে লিখি, তাহলে আমরা বলতে পারি a / x + b / x + 2। এই যে উৎপাদকগুলো দিয়ে ভেঙে ভেঙে লিখলাম।
এখন আমরা কাভার আপ রুল ব্যবহার করে এ এর মান বি এর মানটা বের করে পুরোপুরিভাবে অঙ্কটা কমপ্লিট করে দেখাই দিব। তাহলে এ এর মান যদি বের করতে চাই হরের দিকে তাকাবো, এক্স এর মান 0 হবে। এবার এই পাশে আসি, এক্সটা বাদ যাবে, এক্স এর মান কত 0, তাহলে বসাবো 0 + 4 মানে 4, 0 + 2 মানে 2, তাহলে আলটিমেটলি কত আসে 2 আসে। তাহলে আমরা বুঝলাম যে এ এর মান হচ্ছে 2। এবার বি এর মান বের করতে চাই, তাহলে অঙ্কটাকে আবার আগের মতো নিয়ে আসি, আগের অবস্থানে নিয়ে আসি অঙ্কটাকে। আচ্ছা, বি এর মান বের করতে চাই, তাহলে এক্স এর মান হবে কত, এক্স এর মান হবে -2, এক্স এর মান কত হবে -2। তাহলে এবার এই পাশে আসি, এক্স + 2 বাদ, এক্স এর মান -2, তাহলে -2 + 4 -2, তাহলে কত আসে 2 ডিভাইডেড বাই -2 অর্থাৎ -1, কত হয় -1। তাহলে বি এর মান -1, বি এর মান -1, তাহলে আমরা এখানে -1 বসাবো। এখন দেখেন সামনে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আমরা আলটিমেটলি এখানে -1টা সামনে আর কি মাইনাসটা সামনে বসাই দিই। ওকে, তাহলে x + 4 ডিভাইডেড বাই x × x + 2 তাকে যখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করলাম 2/x - 1/x + 2। আসেন তো একটু মিলাই, অপশনের মধ্যে কোথায় আছে এটা, 2/x - 1/x + 2, ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 68 নম্বর প্রশ্নে যাওয়ার পরে আমাদেরকে আংশিক ভগ্নাংশর কথা বলছে, অর্থাৎ একই রকমের অঙ্ক আমরা পাচ্ছি। তাহলে 3x - 8 ডিভাইডেড বাই x - 2 x - 3, তাহলে আমরা যখন তাকে ভেঙে ভেঙে আমরা লিখব যে a ডিভাইডেড বাই x - 2 প্লাস b ডিভাইডেড বাই x - 3। এখন আমরা কাভার আপ রুল ব্যবহার করে a এবং b এর মান বের করে ফেলবো। চলুন মুখে মুখে করে ফেলি। a এর মান বের করতে চাই, তাহলে x এর মান হবে 2, এই পাশে চলে আসি, এটা বাদ, x এর মান 2, 3 × 6, 6 থেকে 8 বিয়োগ করলে -2, আর নিচে x এর মান কত 2, তো 2 থেকে 3 যদি মাইনাস করি তাহলে -1, মাইনাস মাইনাস কাটা, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 2, তাহলে a এর মান হচ্ছে 2। এবার চলেন আমরা আবার b এর মান বের করার জন্য চলে যাই, অঙ্কটাকে আগের অবস্থানে নিয়ে আসি। b এর মান, তাহলে হরের দিকে তাকাই, x এর মান 3, এই পাশে চলে আসি, এটা বাদ, x এর মান কত 3, তাহলে বসান, 3 × 3 = 9, 9 থেকে 8 বিয়োগ করলে 1, মুখে মুখে করে ফেলতে পারলে ভালো হয়, এটা এমসিকিউ করতেছেন, যত অল্প সময় করা যায়। আচ্ছা, x এর মান কত 3, এবার এখানে বসান, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, তাহলে নিচে 1, আলটিমেটলি রেজাল্ট 1, তার মানে b এর মান হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া হলো এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয় 2 ডিভাইডেড বাই x - 2 প্লাস 1 ডিভাইডেড বাই x - 3, আসলে অপশনের সাথে মিলাই, 2 ডিভাইডেড বাই x - 2 প্লাস 1/x - 3, ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা 69 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। 69 নম্বর প্রশ্নে বলছে x/x² - 9 এর আংশিক ভগ্নাংশ কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, x/x² - 9 আমরা এটাকে ভেঙে লিখতে পারি এরকম, x ডিভাইডেড বাই x² - 3² অর্থাৎ x ডিভাইডেড বাই x + 3 x - 3। তাহলে সেই ক্ষেত্রে x ডিভাইডেড বাই x² - 9 মানে হলো এটা, হ্যাঁ এটা। তাহলে আমরা এখন এইটার আংশিক ভগ্নাংশ করব প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা বলতে পারি a ডিভাইডেড বাই x + 3 প্লাস b ডিভাইডেড বাই x - 3। চলেন আমরা a এর মান বের করি। x এর মান হবে -3, তাহলে এখানের মধ্যে এসে এটা বাদ, x এর মান যে -3, তাহলে বসান, উপরে -3 আর নিচে -3 তাহলে -6, কাটাকাটি, তাহলে হবে হাফ, কত হবে হাফ। তাহলে আমরা বলতে পারি a এর মান হচ্ছে হাফ, a এর মান কত হাফ। ওকে ফাইন, b এর মান বের করব আমরা এখন। x এর মান হবে 3, x এর মান কত হবে 3, তাহলে আমরা এখন এখানের মধ্যে আসি, x - 3টা বাদ যাবে, x এর মান হচ্ছে 3, তাহলে বসাই 3 ডিভাইডেড বাই 3 + 3 তার মানে 6, তাহলে হাফ, কত হয় হাফ, তাহলে b এর মান হচ্ছে হাফ। এখন দেখেন আমরা যেই কাজটা করব, যে যদি আমরা দেখতে পাই ভগ্নাংশের লবের মধ্যে আবার ভগ্নাংশ বসছে, একে তো পুরাটাই ভগ্নাংশ, এটা লব এটা হর, যদি দেখতে পাই লবের মধ্যে আবার ভগ্নাংশ আছে, তখন যেই কাজটা আমরা করব, সেটি হচ্ছে লবের মধ্যে থাকা ভগ্নাংশের লবটাকে উপরেই রাখবো আর হরটাকে একেবারে নিচে নামায়া দিব। লবটাকে উপরেই রাখবো, হরটাকে একেবারে নিচে নামায়া দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি একটু ভেঙে দেখাই, যেহেতু ভেঙে ভেঙে বলতেছি একটু ভেঙে দেখাই, 1/2 ডিভাইডেড বাই x + 3, দেখেন 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 সবাই একটু খেয়াল করেন, 1/2 ডিভাইডেড বাই x + 3। আচ্ছা, এটা তো ভাগ চিহ্ন, তাই না? তো
তো ভাগ চিহ্নের উপরের যেই অংশটা তাকে আমরা লিখলাম। এবার ভাগকে উল্টেলে কি হয় বলেন তো? গুণ। ভাগকে উল্টেলে কি হয়? গুণ। তো ভাগের পরে যেটা আছে সে উল্টায় যাবে 1/x+3, কারণ x+3 এর নিচে মনে মনে 1 আছে, ঠিক না? তাহলে এটা উল্টায় যাবে। ভাগকে উল্টালে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। ওকে ফাইন। তাহলে দেখেন উপরে উপরে গুণ, তাহলে 1, আর নিচে নিচে গুণ, তাহলে 2 × x+3। তাহলে এই জিনিসটাকে আমরা সহজে মনে রাখার জন্য বলি যে লবের মধ্যে যদি ভগ্নাংশ দেখি, ওই ভগ্নাংশের লবটাকে উপরে রাখবো আর হরটাকে একেবারে নিচে নামায় দিব। এই যে হরটাকে ধরে একেবারে নিচে নামায়া দিব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আমাদের এই অঙ্কটা সমাধান করে ফেললাম। আমরা বলতে পারি যে আমাদেরকে x/x² - 9 এটার আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে। আমরা পেয়েছি 1/2 × x+3। কোথায় আছে? কোথায় আছে? 1/2 × x+3 প্লাস 1/2 × x-3। ইয়াস, আমরা পেয়ে গেছি। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে গ নাম্বার প্রশ্নটা সঠিক উত্তর। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। আমরা এখন 70 নম্বর প্রশ্ন সমাধান করব। এখানের মধ্যে দেওয়া রয়েছে x² - a² এর আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ নিচের কোনটি? তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবার প্রথমে একটু খেয়াল করেন, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ কারণ লবের মধ্যে যেই বহুপদী আছে তার পাওয়ার 2, হরের মধ্যে যেই বহুপদী আছে তার পাওয়ার 2, মাত্রা সমান। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। যখনই অপ্রকৃত ভগ্নাংশ হবে তখন আমাদের একটু বাড়তি কাজ করতে হবে। কি করব আমরা? সেটা হচ্ছে লবের মধ্যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যেই পদ, হ্যাঁ, চলকের সর্বোচ্চ পাওয়ার যুক্ত যেই পদ, তাকে আমরা ভাগ করব হরের মধ্যে যেই বহুপদী আছে সেখানে যেই চলকের সর্বোচ্চ পাওয়ার যেই পদের মধ্যে আছে, যে পদে চলকের সর্বোচ্চ পাওয়ার রয়েছে ওই পদটা দ্বারা ভাগ করব। সহজ কথায় যদি আমরা বলি, মুখ্য পদকে মুখ্য পদ দ্বারা ভাগ করব। মুখ্য পদকে মুখ্য পদ দ্বারা ভাগ করব। আপনারা তো সবাই জানেন মুখ্য পদ কোনটা, অর্থাৎ বহুপদীর মাত্রা যে পদে থাকে সেই পদটাকে বলা হয় মুখ্য পদ। সবচেয়ে বড় পাওয়ার যুক্ত যে পদটা তাকে বলা হয় মুখ্য পদ। তাহলে লবে থাকা বহুপদীর মুখ্য পদকে ভাগ করব হরে থাকা বহুপদীর মুখ্য পদ দ্বারা। তাহলে আমরা x² দ্বারা ভাগ করলে পাবো 1। এই যে 1 পাবো, এই 1টা আমাদের অঙ্কে বাড়তি অংশ হিসাবে আসবে। বাড়তি অংশ কীভাবে করে আমি একটু দেখাই। x² - a²। আমরা পরবর্তী লাইনে গিয়ে x² x+a x-a লিখতে পারি। এই যে a² - b² সূত্র। ওকে ফাইন। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ এবং আমরা দেখেছি x² x² দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে আমরা সেই 1 লিখব, প্লাস এবার a এর নিচে এই উৎপাদকটা x+a প্লাস এবার b এর নিচে এই উৎপাদকটা x-a। ঠিক আছে? ওকে, লাইনে চলে আসছে, অঙ্ক লাইনে চলে আসছে। আমাদেরকে প্রশ্নে যেই ভগ্নাংশটা দিল তাকে আমরা আস্তে আস্তে মডিফাই করলাম, অবশেষে এটা পেলাম। এখন আমাদেরকে কাভার আপ রুল ব্যবহার করে আমরা a এবং b এর মানটা বের করে ফেললে অঙ্কটা কমপ্লিট। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে a এর মান বের করতে চাই, বড় হাতের a। তাহলে হরের দিকে তাকাই, x+a = 0। তাহলে x এর মান কত? এই অঙ্কটা হচ্ছে x চলকের ভগ্নাংশ আর কি, x চলকের একটা আংশিক ভগ্নাংশ অঙ্ক আমরা করতেছি। তো এই যে x চলকের বহুপদী, তাহলে x+a = 0। তাহলে x এর মান হচ্ছে -a, x এর মান হচ্ছে -a। তাহলে সেই ক্ষেত্রে x+a আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, x এর মান হচ্ছে -a। তাহলে -a তাহলে উপরে a² ডিভাইডেড বাই, কারণ স্কোয়ার কারণে মাইনাস উঠে গেছে, ডিভাইডেড বাই -2a। a আর a² কাটলে আলটিমেটলি থাকে -a/2। এটা কার মান? এটা হচ্ছে বড় হাতের a এর মান, কারণ আমরা এটার মান বের করার জন্য হরকে ব্যবহার করেছিলাম। তাহলে বড় হাতের a এর মান -a/2, বড় হাতের a এর মান -a/2। ওকে ফাইন, আমরা তাহলে এই মানটা এখানে একটু লিখি। হ্যাঁ, এই মানটা একটু লিখি যে a এর মান -a/2। ওকে ফাইন, একটু পরে আরও রেডি করবো সব কিছু। তো আমরা এখন পরেরটাতে যাব, b এর মান বের করব। b এর মান বের করার জন্য একই সিস্টেম, হরের দিকে তাকাই, x-a = 0। তাহলে x এর মান a, এখানে এসে এটা বাদ, x এর মান a, তাহলে a², x এর মান a, তাহলে 2a, কাটাকাটি করলে a/2। তাহলে আমরা বলতে পারি
যে এখানে বি এর মান হচ্ছে a/2। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে তো আপনারা অঙ্কটা করেছেন, আশা করি এখন আর ব্যাখ্যা দিতে হবে না। 1 প্লাসে মাইনাসে মাইনাস, ভাগ চিহ্নের উপরে লব হিসাবে যেটা আছে এটাও ভগ্নাংশ, লব হিসাবে যেটা আছে এটাও ভগ্নাংশ। তাহলে আমরা লবটাকে উপরে রাখবো আর হরটাকে একেবারে নিচে নামায়া দিব। আশা করি এটার ব্যাখ্যা লাগবে না, কারণ আগের অঙ্কগুলোতে এইরকম ব্যাখ্যা দিয়েছি। তাহলে এ থাকবে উপরে, 2 একেবারে নিচে নেমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এখানে তো তাও আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি, আবার মুখে মুখে কথা বলতে বলতে আবার লিখেছি, সময়টা বেশি লেগেছে। কিন্তু আপনি যখন নিজে নিজে করতে যাবেন, রাফ হিসাবে করবেন, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। কারণ আপনি তো আর পরীক্ষার হলে গিয়ে কাউকে বুঝাবেন না যে এই যে দেখো এটার উত্তরে এটা হবে, কেন হবে, এই যে এই কারণে হবে। পরীক্ষার হলে কি এগুলো করবেন? তা তো না, তাই না? অল্প সময়ের মধ্যে রেজাল্টটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসেন আমি একটু মিলাই। 1 মাইনাস a/2 ইন্টু এক্স প্লাস এ প্লাস a/2 ইন্টু এক্স মাইনাস এ। ইয়াস, তাহলে আমাদের গ নম্বর অপশনটা মিলেছে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 71 নম্বর প্রশ্নের সমাধান করব। 71 নম্বর প্রশ্নে বলা হয়েছে x³ ডিভাইডেড বাই x² মাইনাস 16 এর আংশিক ভগ্নাংশ নিচের কোনটি? খুবই সহজ প্রশ্ন। দেখেন এখানে বলা আছে x³ ডিভাইডেড বাই x² মাইনাস 16। আমরা দেখতেছি এই ভগ্নাংশটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। দেখেন লবে থাকা বহুপদীর পাওয়ার আর হরে থাকা বহুপদীর পাওয়ার, পুরোটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যখন অপ্রকৃত ভগ্নাংশ থাকবে তখন আমরা যে কাজটা করব, হরটাকে লিখে ফেললাম x² মাইনাস 16, এই হরটাকে আবার উপরে লিখে ফেলবো। খেয়াল করি হরটাকে লিখে ফেললাম হরের জায়গাতে, এটাকে আবার লবের জায়গাতে লিখে ফেলবো। এখন কথা হচ্ছে লবের মধ্যে আছে কি x³, লবের মধ্যে আছে কি x³, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে x²। আমরা যেই কাজটা করব, কত দিয়ে গুণ দিলে আমি x³ পাবো? কত দিয়ে গুণ দিলে আমি x³ পাবো? আমি যদি x দিয়ে গুণ দেই তাহলে কিন্তু x³ পাবো। x দিয়ে গুণ দিলে x³ পাবো, ঠিক না? হ্যাঁ, x দিয়ে গুণ দিলে x³ পাবো। আচ্ছা, x দিয়ে যখন আপনি এইটাকে গুণ করবেন কি হবে? মাইনাস 16x। কথাটা একটু বোঝার চেষ্টা করি। x দিয়ে x² গুণ দিলে x³ মাইনাস x দিয়ে 16কে গুণ দিলে 16x, ঠিক না? তাহলে x³ না হয় আসলো, ঠিক আছে, যে আমার আগে থেকে এখানে উপরে x³ ছিল, তো এখন গুণ করে x³ আসছে, তো এখানে তো কোনো সমস্যা নাই, আগে যা ছিল এখনও তাই আসছে। কিন্তু এই জিনিসটা বাড়তি আসছে না, বলেন? মাইনাস 16x, এটা কি বাড়তি না, অতিরিক্ত না? এটা কি লবের মধ্যে ছিল না? তাহলে অতিরিক্ত চলে আসছে, তাহলে একে বাদ দেওয়া দরকার না? একে বাদ দেওয়া দরকার। তাহলে মাইনাস 16xকে বাদ দেওয়ার জন্য প্লাস 16x আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসবো, প্লাস 16x আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন যে কাজটা করব, হর যা ছিল তাই লিখলাম, তাকে আবার লবেও লিখলাম। x দিয়ে গুণ দিলে x³ হয়, আবার x দিয়ে এটাকে গুণ দিলে মাইনাস 16x হয়। এই যে মাইনাস 16x এটা অতিরিক্ত, এটাকে বাদ দেওয়ার জন্য আমরা প্লাস 16x অঙ্কের মধ্যে নিয়ে আসলাম। তাহলে এখন কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। আপনি x দিয়ে যখন এটাকে গুণ করবেন আর এটা যোগ করবেন, তখন দেখবেন ওই x³ থাকবে, বাকি সব অঙ্ক থেকে বাদ পড়ে যাবে, অর্থাৎ অঙ্কের কোনো পরিবর্তন হয় নাই। এবার দেখেন যেই বিষয়, আমরা বলতে পারি যে এই যে x² মাইনাস 16, এই যে এটা হর, তাই না? এটা হর, x² মাইনাস 16 এটা হর। এই হরটা, এই যে প্লাস চিহ্ন তার আগের যেই অংশটুকু তার নিচেও আছে, আবার এই হরটা প্লাস চিহ্নের পরের অংশটুকু তার নিচেও আছে। কথাটা কি আপনারা ধরতে পারলেন কিনা প্রিয় শিক্ষার্থীরা? বিষয়টা হচ্ছে x² মাইনাস 16 এই হর x ইন্টু x² মাইনাস 16 এই অংশটার নিচেও আছে, x² মাইনাস 16 এই 16x এর নিচেও আছে। বিষয়টা হচ্ছে আমরা যদি এইরকমটা লিখি যে সেটা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 3, আপনাদের বোঝার জন্য লিখতেছি a প্লাস বি ডিভাইডেড বাই 3। আচ্ছা, আমি কি বলতে পারি না যে a এর নিচে 3 আছে, b এর নিচেও 3 আছে? লিখবো কীভাবে করে? a ডিভাইডেড বাই 3 প্লাস বি ডিভাইডেড বাই 3, ঠিক আছে না? ভেঙে লিখলে এইভাবে করে লেখা যায় না? হ্যাঁ, তাহলে ওই একই জিনিস আমরা এখানের মধ্যে অনুসরণ করব। x² মাইনাস 16 এটার নিচেও আছে, এটার নিচেও আছে, তাহলে ভেঙে লিখি। তাহলে x ইন্টু x² মাইনাস 16, এটার নিচে x² মাইনাস 16 রয়েছে, প্লাস এই যে প্লাস 16x ডিভাইডেড বাই x² মাইনাস 16। তাহলে এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। x² মাইনাস 16, x² মাইনাস 16 কাটা পড়ে গেল, এখানে আর কাটাকাটি করা যায় না। তাহলে এখানে থাকলো শুধু x, প্লাস এখানের মধ্যে থাকলো 16x ডিভাইডেড বাই x² মাইনাস 16। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাধানটা হয়ে গেল x প্লাস 16x ডিভাইডেড বাই x² মাইনাস 16,
এটা আমরা গ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ আমরা যদি এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে ফলাফল হিসাবে গ নাম্বার অপশনে থাকা এক্স প্লাস 16x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 এটা আমরা পাই। তাহলে 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এই গ নাম্বার অপশনটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করলাম, এগুলো আমরা ইজি 500 এমসিকিউ যে সাজেশন বইটি সেখান থেকে সমাধান করেছি। আশা করব আপনারা সবাই এই ইজি 500 এমসিকিউ সাজেশনের বইটি সংগ্রহ করে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে একেবারে 100তে 100 উন্নীত করা। এজন্য সহায়ক বই যেভাবে করে সাজানো দরকার, আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেভাবে করে সাজানো হয়েছে। আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে 100তে 100 উন্নীত করবেন ইনশাআল্লাহ।